প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা পূর্বের ক্লাসে বায়ুর ব্যবহার এবং বায়ু প্রবাহের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম যে কথাটি বলতে পারি, বায়ু দূষণ বলতে কি বুঝো? বায়ু দূষণ বলতে আমরা কি বুঝি? বায়ুতে বিভিন্ন গ্যাস, ক্ষতিকর পদার্থ, ধূলিকণা ইত্যাদি মিশে বায়ুর গুণগত মানের পরিবর্তনই হলো বায়ু দূষণ। তাহলে এখানে আমাদের একটি ছোট প্রশ্ন আসতে পারে, বায়ু দূষণ বলতে কি বুঝো বা বায়ু দূষণ কাকে বলে? আমাদের এখানে রয়েছে বইতে, দেখো, আমরা যদি আমাদের বইয়ের 27 পৃষ্ঠা বের করি, সেখানে বায়ু দূষণ সম্পর্কে কিছু কথা রয়েছে। বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ ইত্যাদি বায়ুকে দূষিত করে। এই দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতি সাধন করে। তাহলে আমরা বলবো বায়ু দূষণ কাকে বলে। তোমরা আবার খেয়াল করে শোনো, বায়ু দূষণ কি? বায়ু দূষণ হলো বায়ুতে বিভিন্ন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ মিশে বায়ুর গুণগত মানের পরিবর্তনকে আমরা বলতে পারি বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড। আমরা বলেছিলাম যে পরিবেশ দূষণের সবগুলো কারণই কিন্তু মানুষের কর্মকাণ্ড। মানুষ তার কাজের দ্বারাই কিন্তু পরিবেশকে দূষিত করছে। একইভাবে বায়ু দূষণ কিন্তু পরিবেশ দূষণেরই একটি অন্যতম অঙ্গ। তাই বায়ু দূষণটাও মানুষের দ্বারাই সৃষ্টি। প্রথম কথা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়। তাহলে আসো আমরা বায়ু দূষণের কারণগুলো দেখে ফেলি। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি বানানটির ক্ষেত্রে তোমরা বিশেষ যত্নশীল হবে, কারণ জীবাশ্ম জ্বালানি বানানটিতে কিন্তু তোমাদের অনেকেরই ভুল যায়। এটি প্রত্যেকবারই আমি দেখে এসেছি যে জীবাশ্ম জ্বালানি বানানটিতে অনেকেরই কিন্তু খুব বেশি ভুল যায়। তাই তোমরা সচেতন থাকবে এই বানানটির ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে লিখলাম, জীবাশ্ম জ্বালানি পোড়ানো কিন্তু বায়ু দূষণের একটি বড় কারণ। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এখান থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা বায়ুকে দূষিত করে। 2 নাম্বার, যানবাহনের নির্গত ধোঁয়া। আমরা 2 নাম্বার বলতে পারি, যানবাহনের নির্গত যে ধোঁয়া, তার কারণেও কিন্তু বায়ু দূষিত হয়। আমরা 3 নাম্বার বলছি, কলকারখানার নির্গত ক্ষতিকর গ্যাস। কলকারখানা থেকে কিন্তু বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যেটি বায়ু দূষণের একটি বড় কারণ। এই কয়েকদিনে খবরের দিকে নজর রাখলে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা শহরে মাতোয়াল নামক জায়গায় কিন্তু খুব বেশি মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। তার কারণ হিসেবে বলা যায়, ওই অঞ্চলটা খানিকটা শিল্প কারখানা আছে এবং ওইখানে আবর্জনা পুড়িয়ে বেশ কিছু জ্বালানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এরকম প্রচেষ্টার ফলস্বরূপ সেটি 2018 সাল থেকে কিছু শিক্ষার্থী পরীক্ষামূলকভাবে কিছু জ্বালানি পুড়িয়ে, প্রায় 7 কাঠা জমির উপরে জ্বালানি পুড়িয়ে তারা কিছু মিথেন গ্যাস এবং জ্বালানি তেল তৈরির চেষ্টা করে যাচ্ছে। কোনোভাবে তারা এই মিথেন গ্যাসটি সংরক্ষণ না করে পরিবেশে নিঃসরণ করছে। এই কারণে ওই অঞ্চলটাতে মিথেন গ্যাসের উপস্থিতি অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কিন্তু একটি বড় কারণ যে কলকারখানার নির্গত যে ধোঁয়া বা এই যে অপরিকল্পিত যে কলকারখানা, সেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর ধোঁয়া উৎপন্ন হয়। আমরা বায়ু দূষণের একটি বড় কারণ লিখতে পারি ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া।
ইট ভাটা থেকেও কিন্তু ক্ষতিকর ধোঁয়া নির্গত হয়, যেটি কার্বন ডাইঅক্সাইড থাকে। যদি কয়লা দিয়ে ইট ভাটা চালানো হয় তাহলে সেখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাসও তৈরি করতে পারে, যেটি পরবর্তীতে অ্যাসিড বৃষ্টিও তৈরি করতে পারে। এবার আমরা বলতে পারি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বায়ু দূষণের একটি কারণ। তাহলে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেও কিন্তু বায়ুকে দূষিত করছি। শিক্ষার্থীরা, এটি যেমন একটি কারণ যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছি, আবার সাথে সাথে আমরা কিন্তু ময়লা আবর্জনা পুড়িয়েও দিচ্ছি যথেচ্ছা রকম। দেখা যাচ্ছে এক জায়গায় অনেক বেশি ময়লা আবর্জনা হয়েছে, অনেকে এক জায়গায় ময়লা আবর্জনাগুলো জড়ো করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। তাহলে এই যে ময়লা আবর্জনা পোড়ানো, এর ফলেও কিন্তু বায়ুতে ক্ষতিকর গ্যাস নির্গত হয়। তাহলে আমরা বলতে পারি যে ময়লা আবর্জনা পোড়ানোর ফলেও বায়ুতে গ্যাস নির্গত হয়, বায়ু দূষণ হয়। শিক্ষার্থীরা, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাই যে রাস্তার পাশে যেখানে খুশি মলত্যাগ করছে বা মূত্রত্যাগ করছে। এটিও কিন্তু বায়ু দূষণের একটি বড় কারণ। কারণ মূত্রত্যাগের সময় কিন্তু মূত্রের সাথে ইউরিয়া সার মানে ইউরিয়ার যে পদার্থ সেটি নির্গত হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটিও একটি বায়ু দূষণের কারণ। তাহলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বা উন্মুক্ত স্থানে যে মলমূত্র ত্যাগ করা, এটিও বায়ু দূষণের একটি বড় কারণ। আমরা বলতে পারি এটি। এভাবে তোমরা যদি দেখো তাহলে কিন্তু অনেক বায়ু দূষণের কারণ খুঁজে পাবে। তাহলে আমরা যে কারণগুলো লিখলাম সেই পয়েন্টগুলো একটু শুরু থেকে আমরা দেখতে চাই, দেখি কি আছে। আমরা প্রথম কারণটি দেখতে পাচ্ছি, সবথেকে বড় কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানির মধ্যে তেল, কয়লা, পেট্রোলিয়াম গ্যাস সব কিছু আছে। এরপরে দেখো যানবাহনের নির্গত ধোঁয়া। 3 নম্বরে আমরা লিখছি কলকারখানার নির্গত ক্ষতিকর গ্যাস। 4 নম্বরে আমরা লিখছি ইট ভাটার নির্গত ধোঁয়া। 5 নম্বরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। 6 নম্বরে ময়লা আবর্জনা পোড়ানোর ফলে। 7 নম্বরে উন্মুক্ত স্থানে মল ত্যাগ করা। আমরা আরও একটি লিখতে পারি, সেটি হচ্ছে রান্নার কাজে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার। তার মানে এই যে আমরা খড়কুটো বা কাঠ পুড়িয়ে রান্নার কাজ করি, সেটিও কিন্তু বায়ু দূষণের বড় কারণ। সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড দুটি ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি কি, যে রান্নার কাজে কাঠ এবং লাকড়ির ব্যবহার বহির্বিশ্বে বায়ু দূষণের আরও বেশ কিছু উৎস রয়েছে। যেমন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে দেখো অনেক সময় বাজি পোড়ানো হয়। বাজি পোড়ানোর ফলে কিন্তু দিল্লির বাতাস অনেক বেশি ভারী হয়ে যায় এবং দূষিত হয়ে যায়। আবার অনেক জায়গায় দেখা যায় যে বনে একা একাই গরমকালে অটোমেটিক্যালি আগুন ধরে যাচ্ছে পাতার ঘর্ষণে। তো সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আগুন তৈরি হয় এবং বনের পর বন দাউ দাউ করে জ্বলতে থাকে। তো এই যে বনভূমি যখন জ্বলে সেখান থেকেও কিন্তু বায়ু দূষিত হয়, সেখান থেকে ধোঁয়া তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যেসব অঞ্চলে জীবন্ত আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি যখন ফেটে পড়ে সেখান থেকে লাভা সহ বেশ কিছু গ্যাস নির্গত হয় এবং সেই গ্যাস দ্বারা একটি দেশের আকাশ পুরো ঢেকেও যেতে পারে, এমনও কিন্তু নজির রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে বহির্বিশ্বের বায়ু দূষণের ঘটনাগুলো। আর আমাদের দেশে সাধারণত আমরা এইভাবেই কিন্তু বায়ুকে দূষিত করছি। আমরা যদি আমাদের বইয়ের দিকে তাকাই, আমাদের বইতে কি আছে দেখি। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে।
গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও কিন্তু বায়ু দূষিত হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ু দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। তাহলে আমরা কিন্তু মোটামুটি এই সবগুলো কথাই বলেছি। এরপরে আমরা বলতে পারি মানুষের স্বাস্থ্যের উপর এবং পরিবেশের উপর বায়ু দূষণের কী কী প্রভাব রয়েছে, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশকে বায়ু দূষণ কীভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে সেটি আমাদের হবে কি বায়ু দূষণের প্রভাব। শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে মানুষের কথা চিন্তা করি, এই ক্ষতিকর বায়ু নিঃশ্বাসের সাথে গ্রহণ করে আমরা ফুসফুসে ক্যান্সার সহ নানা ধরনের বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছি। তাহলে প্রথমত যদি মানুষের কথাই আসি, তাহলে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত রোগে আক্রান্ত হচ্ছে। এক আমরা বলতে পারি ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসজনিত রোগ, এই সবগুলোই কিন্তু অনেকের হাঁপানি বাড়ে। ধুলো বালি দূষিত বায়ুতে গেলে হাঁপানি বাড়ে। তাহলে আমরা বলতে পারি যে বায়ু দূষণের প্রভাব কি কি মানুষের উপরে প্রভাব এক, ফুসফুসে ক্যান্সার, তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে দেখো, বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসে ক্যান্সার হয়, শ্বাসজনিত রোগ হয় এবং হৃদরোগ হয়। এছাড়া কিন্তু বায়ু দূষণ প্রকৃতির উপরে বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলে। প্রকৃতির উপরে কি কি ক্ষতিকর প্রভাব ফেলে? প্রকৃতির উপরে দেখো শিক্ষার্থীরা, বায়ু দূষণের ফলে প্রকৃতিতে বা বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে প্রাণীর শ্বসন, জীবের শ্বসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাহলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি এবং এর একটি আলটিমেট প্রভাব হলো বৈশ্বিক উষ্ণায়ন, মানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। তিন নাম্বার আমরা বলতে পারি যে এই দূষিত বায়ুগুলো বাতাসে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায়। তাহলে কি বলা যায় যে বায়ু দূষণের ফলে কি তৈরি হয়? অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়, যা কিন্তু মানুষ সহ বিভিন্ন গাছপালা জীবজন্তুর উপরে ভয়ানক হুমকি ডেকে আনতে পারে। এই অ্যাসিড বৃষ্টি কিন্তু জীবের বিলুপ্তিরও একটি বড় কারণ। এবং 4 নাম্বার আমরা বলতে পারি বায়ু দূষণের ফলে যেহেতু পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই মেরু অঞ্চলে বরফ বেড়ে যাচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বায়ু দূষণের ফলে পৃথিবীতে মরুকরণের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেখানে সবুজ শ্যামল গাছপালা ছিল সেখানে আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হচ্ছে। অনেক জীব তার বাসস্থান হারাচ্ছে, অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু বায়ু দূষণের একটি বড় প্রভাব। আমাদের বইতে কি আছে আমরা একটু দেখি।
বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায় বাতাসে। এই সকল গ্যাস বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। এই অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে এবং জীব মারা যেতে পারে। একই সাথে আমরা বলেছি কি অ্যাসিড বৃষ্টির ফলে জীব বিলুপ্ত হতে পারে। তাহলে অ্যাসিড বৃষ্টি আমরা যেখানে লিখেছি অ্যাসিড বৃষ্টির ফলে জীবের বিলুপ্তি বা জীবের ক্ষতি। তাহলে আমরা এই পয়েন্টগুলো লিখলাম পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব, এবং এই পয়েন্টগুলো লিখলাম মানুষের শরীরের উপর বা মানব দেহের উপর বায়ু দূষণের প্রভাব। শিক্ষার্থীরা, এরপরে আমাদের বইতে যে টপিকটি রয়েছে সেটি হলো বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। বায়ু দূষণ প্রতিরোধ করার উপায়গুলো হলো শক্তির ব্যবহার কমানো বায়ু দূষণ প্রতিরোধের একটি সবথেকে বড় উপায়। আসলে আমরা বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো লিখি। শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো পয়েন্ট লিখছি। প্রথমত শক্তির ব্যবহার কমিয়ে, আমরা শক্তির ব্যবহার একটি বড় কারণ বায়ু দূষণের। শক্তির ব্যবহার যদি আমরা কমাই আলটিমেটলি বায়ু দূষণটা অনেকটাই কমে যাবে। 2 নম্বরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, অর্থাৎ আমরা তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের উপর থেকে যদি নির্ভরশীলতা কমাতে পারি তাহলে বায়ু দূষণ অনেকটাই কমে যাবে। আমরা যদি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে পারি, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি, এই শক্তিগুলোর ব্যবহার যদি আমরা বাড়াই বা এই শক্তিগুলোর উপর যদি আমরা নির্ভরশীলতা বাড়িয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু বায়ু দূষণ অনেকাংশে কমে যাবে, কারণ নবায়নযোগ্য শক্তিগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না। এরপরে আমরা বলেছি পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে, আমরা যদি তেল বা গ্যাস চালিত যানবাহনগুলো ব্যবহার না করে পায়ে হেঁটে অল্প দূরত্বের পথ বা সাইকেল ব্যবহার করে পরিবেশ বান্ধব যানবাহনগুলোকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই বায়ু দূষণ রোধ করতে পারি। আমরা আরও বলতে পারি যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে, আমরা আরও বলতে পারি যে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে, আমরা বলতে পারি যে কলকারখানার ধোঁয়া পরিবেশে মেশার পূর্বে সেটাকে পরিশোধন করে, কলকারখানার ধোঁয়া যদি পরিবেশে মেশার পূর্বে সেটাকে পরিশোধন করে বিশুদ্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটি পরিবেশের জন্য ক্ষতিকর হবে না।
একইভাবে আমরা বলতে পারি ইট ভাটার ধোঁয়াটাও কিন্তু আমরা পরিবেশে মেশার পূর্বে পরিশোধন করতে পারি বা উঁচু চিমনি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম থেকে পয়েন্টগুলো একটু দেখি। বায়ু দূষণ প্রতিরোধের উপায় আমরা প্রথমত দেখতে পাচ্ছি শক্তির ব্যবহার কমিয়ে, 2 নাম্বার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, 3 নাম্বার নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে, 4 নাম্বার পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে, 5 নাম্বার যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে, 6 নাম্বার যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে, 7 নাম্বার কলকারখানার ধোঁয়া পরিবেশে মেশার পূর্বে পরিশোধন করে। আমরা অনেকগুলো পয়েন্ট লিখেছি, এর মধ্যে থেকে কিন্তু এভাবেই পরীক্ষা আসতে পারে। আমরা এখন দেখি আমাদের বইতে কি কি ধরনের পয়েন্ট রয়েছে। শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি, যেমন বাতি বন্ধ রেখে, গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে, সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেলের মাধ্যমে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। শিক্ষার্থীদের এই পয়েন্ট দুটো কিন্তু আমি লিখিনি, তোমরা চাইলে কিন্তু এই পয়েন্ট দুটো এর মধ্যে ইনক্লুড করতে পারো। এছাড়া আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে বায়ুকে দূষণ মুক্ত রাখতে পারি। গাছ লাগানোর মাধ্যমে কিন্তু বায়ু দূষণ রোধ করা যাবে না, কিন্তু বায়ুকে দূষণ মুক্ত রাখতে পারি, কারণ গাছ বাতাসকে ফিল্টার করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বিশুদ্ধ অক্সিজেন ছেড়ে দেয়। তাই আমাদের যদি অধিক পরিমাণ বায়ু দূষিত হয়ে যায়, আমরা যদি অধিক পরিমাণে গাছ লাগাই, সেটি কিন্তু বায়ুকে দূষণ মুক্ত করবে। শিক্ষার্থীরা এই পয়েন্টে অবশ্যই আমরা উল্লেখ করব, ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ুকে দূষণমুক্ত করতে পারি। তাহলে আমরা আজকে কিন্তু অনেকটা টপিক পড়লাম, তার কারণ হচ্ছে ঈদের আগে এটি আমাদের লাস্ট ক্লাস। আমরা একটু দেখে নেই আজকে টপিক থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি। আমরা প্রথমেই বলেছিলাম বায়ু দূষণ বলতে কি বুঝো, সেটা কিন্তু আমরা প্রথমেই লিখেছি যে বায়ু দূষণ বলতে কি বুঝো। এরপরে রয়েছে আমাদের বায়ু দূষণের কারণসমূহ লেখো। আমরা বায়ু দূষণের অনেকগুলো কারণ লিখেছি, তোমরা বায়ু দূষণের 5টি কারণ লিখবে। তাহলে বলতে পারি বায়ু দূষণের 5টি কারণ লেখো। আমরা 3 নম্বর বলতে পারি মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের 3টি প্রভাব লেখো। আমরা 4 নম্বরটি লিখব প্রাকৃতিক পরিবেশের উপর বায়ু দূষণের 4টি প্রভাব লেখো। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় তা 5টি বাক্যে লেখো। শিক্ষার্থীরা, তাহলে এটি কিন্তু আমাদের ঈদের ছুটির পড়া, এবং এখানে কিন্তু আমরা 5টি বড় ছোট মিলিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি, 5টি প্রশ্ন দিয়েছি। আমি আশা করব তোমরা অবশ্যই ঈদের আগে এই 5টি প্রশ্নের উত্তর আমাকে লিখে পাঠিয়ে দেবে। তাহলে তোমরা সবাই ভালোভাবে নিরাপদে ঈদ কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো, এবং সবাই অবশ্যই বাইরে বের হওয়ার পূর্বে মাস্ক পরিধান করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।